এই যে আপনারা এখন যে একজনকে দেখতেছেন নরমাল সাদা শার্ট এবং প্যান্ট পরা আদালত চত্বর থেকে হেঁটে আসতেছেন, তার নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর, যিনি ছিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এক সময় তিনি ছিলেন তারেক জিয়ার বেস্ট ফ্রেন্ড। তার বয়ে বাঘে হরিণে এক ঘাটে জল খেতে। আজ সেই বাবর সাহেব 2টা মামলায় ফাঁসির আসামি। নিঃসঙ্গভাবে কন্টেন্ট সেলে দিন পার করতেছেন তিনি। রিমান্ডে বাবরকে টর্চার করে গ্রেনেড মামলা হামলায় তারেকের নাম জড়াতে বলেছিল পুলিশ, কিন্তু তিনি একবারও তার নাম বলেননি। একটা সময় তিনি চুলে জেল দিয়ে চুল খাড়া করে রাখার স্টাইলটা বাংলাদেশে জনপ্রিয় করেছিলেন। উদ্ভট কিছু ইংলিশ বলার কারণে আলোচিত হয়েছিলেন তিনি। তার মধ্যে অন্যতম হচ্ছে এটি। না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকবার দেখেছেন। এইটা অনেক ভাইরাল হয়েছিল। সেই সময় তিনি এই কথার জন্য অনেক সমালোচিত হয়েছিলেন। তবে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিডিয়ার উপর যে হস্তক্ষেপ করে, লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন কখনোই মিডিয়ার উপর হস্তক্ষেপ করেননি। পত্রিকা বা মিডিয়াতে কথা বলার স্বাধীনতা ছিল। 2018 সালে যেদিন তার ফাঁসির রায় দেওয়া হয়েছিল আদালতে, সেই দিনটাই ছিল লুৎফুজ্জামান বাবরের জন্মদিন। কারাগারে থেকেও তিনি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছেন। আজকে আমরা জানবো লুৎফুজ্জামান বাবরের জীবনী সম্পর্কে। লুৎফুজ্জামান বাবর জন্মগ্রহণ করেন 1958 সালের 10 অক্টোবর নেত্রকোনা জেলার মদন উপজেলায়। তার বাবা একে লুৎফর রহমান ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। মা জুবাইদুর রহমান ছিলেন একজন গৃহিণী এবং তারা 4 ভাই 3 বোনের মধ্যে তিনি হলেন তৃতীয়। যতদূর শোনা যাচ্ছে তিনি ছোটবেলা থেকেই একটু ক্যাডার টাইপের ছিলেন, যার ফলে তিনি ম্যাট্রিক পাসও করতে পারেননি। আবার অনেকে বলে তিনি ইন্টারমিডিয়েট পাস। সে সময় তিনি গঠন করেছিলেন নিজস্ব একটি ব্যান্ড গানের গ্রুপ। কথিত আছে যে লুৎফুজ্জামান বাবর 1980 দশকে বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেছিলেন। অভিযোগ রয়েছে তিনি 1980 দশকে হোসেন মোহাম্মদ এরশাদ থাকাকালীন ক্যাসিও ব্যান্ডের গড়ি পাচার করত। এরকম অভিযোগ শোনা গেলেও ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসায় জড়িত ছিলেন না। লুৎফুজ্জামান বাবর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস মার্কা নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। 1992 সালে তিনি বিয়ে করেন তাহমিনা জামান চাবনীকে। বর্তমানে তার একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। এরপরে 15 ফেব্রুয়ারি 1996 সালে 6ষ্ঠ জাতীয় নির্বাচনে ও 2021 সালে 8ম জাতীয় নির্বাচনে নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ধীরে ধীরে তার তারেক জিয়ার সাথে গভীর বন্ধুত্বের সম্পর্কের সৃষ্টি হয়। ফলে অল্প সময়ে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। ধীরে ধীরে খালেদা জিয়ার ভরসার প্রতীক হয়ে ওঠেন তিনি। তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। টেকনাফ থেকে তেতুলিয়া, তার সময় অনেক কিছু ভুলে যাওয়ার কথা না। চলনে বলনে তিনি ছিলেন আলাদা। বাংলাদেশের র্যাব বাহিনীর প্রতিষ্ঠাতা হিসাবেও তার নাম আছে। যাই হোক, লুৎফুজ্জামান বাবর দীর্ঘদিন পরে আবারও আলোচনায় এসেছেন। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ভারতের 7 সিস্টার নামে 7টি রাজ্যের বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা। এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেননি, লুৎফুজ্জামান বাবর সেই একাই অতটা ক্ষতি করে ফেলেছে। একসময় জাতীয়তাবাদের দলের এই লুৎফুজ্জামান বাবর 17 বছর ধরে জেলে রয়েছেন। তাকে শেষ জনসম্মুখে দেখা গিয়েছিল 2021 সালের অক্টোবরে দুদকের একটি মামলায়। আদালতে হাজিরা দেওয়ার সময় তাকে দেখা গিয়েছিল। এখন তিনি কেরানীগঞ্জের ঢাকা কারাগারে রয়েছেন। সেখানে বসে বসে তিনি ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তি গুনছেন। আপনি যদি বাবরের মুক্তি চান তাহলে কমেন্টে #বাবর লিখে যান। অন্তর্বর্তী সরকারের শপথের 2 দিন আগে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস ভারতের এনটিটিভিতে সাক্ষাৎকারে দেওয়ার সময় 7 সিস্টার নামে কথা বলেন। তখন এই সময় থেকে এই লুৎফুজ্জামান নামটি আবারও সমালোচনায় চলে আসেন। লুৎফুজ্জামান বাবর ভারতের সরকারের কাছে একটি আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর 7 সিস্টারকে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল অবস্থা করতে চেয়েছিল। 2004 সালে তিনি 10 ট্রাক গোলাবারুদ, রকেট ইত্যাদি ভারতে পাঠাতে চেয়েছিল। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতরণ ছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় মূল ভারত থেকে আলাদা করতে চেয়েছিল তিনি। আর সেখানেই আন্দোলনকারীদের মাঝে তিনি 10 ট্রাক মালামাল অবতরণ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি। সে সময় যদি এই অস্ত্রগুলা ভারতে পাঠানো যেত, তখন ভারতের কি অবস্থা ছিল মনে হলেই গা শিউরে ওঠে। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি ভারতকে হুমকি দিয়েছিলেন
যখন বাংলাদেশের সবাই ভারতকে দেখে ভয় পেত। আর এ পর্যন্ত বাংলাদেশের এমনই সাহস কারোরই হয় নাই। হয়তো আপনারা এসব ভুলে গেছেন, কিন্তু উদ্ধার করা সেই অস্ত্রের দাম ছিল 27,000 কোটি টাকা। অনেকেই মনে করেন যখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই অস্ত্রগুলি যদি সেভেন সিস্টারে ঢুকতেন, অনেকেই মনে করেন এই সেভেন সিস্টার বাংলাদেশের হয়ে যেত। এমন যদি হতো আজ বাংলাদেশ অনেক শক্তিশালী থাকতো আর ভারত নিজেদের নিয়ে মাতামাতি করত, আমাদের দেশে মানুষদের উপর অত্যাচার করতো না। আমাদের দেশের মানুষকেও এই 17 বছর আর অত্যাচারিত হতে হতো না। তার ওই বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রুস। 2001 সালের নির্বাচনে বিএনপি জেতার পর সর্বপ্রথম শক্তিশালী একজন লোক বাংলাদেশে ছিল, তার নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর। 3 অক্টোবর 2010 সালে 10টা গ্রেনেড মামলায় আটক করা হয় তাকে। এই মামলায় তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়। খালেদা জিয়ার সময় এই 10টা মামলা নিয়ে বিশাল বিতর্কের সৃষ্টি হয়েছিল। 10টা মালামাল উদ্ধারের আগে বিএনপি সরকারের সাথে ভারতের খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছিল না। এর মূল কারণ ছিল নিরাপত্তার সমস্যা। ভারতের উত্তর পূর্ব অঞ্চলে 7টি রাজ্য নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত ছিল তারা। ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্ব অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কানি দিচ্ছে বিএনপি সরকার। এরকম অবস্থায় 10টা অস্ত্র ধরা পড়ে। প্রিয় দর্শক, এইটাই ছিল লুৎফুজ্জামান বাবরের জীবনের মূল কাহিনী।